দর না পাওয়ায় চট্টগ্রামের রাস্তায় চামড়া ফেলে ক্ষোভ ব্যবসায়ীদের। বস্তা সাভারে চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণের শঙ্কা। ঢাকা উত্তরে কোরবানির বর্জ্য সরানোয় গতি থাকলেও দক্ষিণে ধীর গতি। দেশের বিভিন্ন স্থানে আবর্জনা, বৃষ্টিতে তীব্র দুর্গন্ধ। লন্ডনে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি, বলছে গার্ডিয়ান। চিঠি না পাওয়ার কথা জানালেন প্রেস সচিব। সরকারের নির্বাচনের সময়সীমা পক্ষপাত দুষ্ট। অভিযোগ বিএনপির ভোটে বিদেশি শক্তির হস্তক্ষেপ কাম্য নয়, বলছে জামায়াত। ঈদের ছুটি কাটাতে সিলেট কক্সবাজারে পর্যটকের ঢল। রাজধানীর সিনেপ্লেক্সে ঢাকাই ছবির হাউসফুল শো। ঈদ মোবারক। ঈদ মোবারক দর্শক, একই সঙ্গে স্বাগত জানাচ্ছি শান্তবাজারের আয়োজনে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি ইসরাত মুক্তি। বিক্রি না হওয়ায় চট্টগ্রামে হাজার হাজার পিস মূল্যবান চামড়ার স্থান হলো ময়লার ভাগাড়ে। সকাল থেকে ডাম্প ট্রাক ভর্তি করে নগরীর বিভিন্ন জায়গা থেকে এসব চামড়া ফেলে দেয় সিটি কর্পোরেশন। ফেলে যাওয়া চামড়া সরাতে বাড়তি লোকবল নিয়োগ করতে হয় সিটি কর্পোরেশনকে। আড়তদারদের দাবি, শ্রমিক সংকট, চট্টগ্রামে ট্যানারি না থাকা, লাখ লাখ টাকা বকেয়া সহ নানা অব্যবস্থাপনার প্রভাব পড়েছে এবারের চামড়ার বাজারে। চট্টগ্রাম থেকে আরও জানিয়েছেন হোসাইন জিয়াদ। সড়কে পড়ে আছে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল। ফেলে যাওয়া চামড়ার স্তূপ। মূল্যবান চামড়া এখন বর্জ্য ছাড়া আর কিছুই নয়। ঈদের পরদিন সকাল থেকে এসব চামড়া পে লোডার দিয়ে ডাম্প ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে ময়লার ভাগাড়ে। ঈদের দিন নগরী ও আশেপাশের উপজেলা থেকে এখানে চামড়া আনেন মৌসুমি বিক্রেতারা। এক একটি চামড়া 700 থেকে 800 টাকায় কেনেন, কিন্তু আড়তে আনার পর কোনো চামড়াই 400 টাকার বেশিতে কিনতে রাজি হয়নি। অগত্যা রাগে ক্ষোভে চামড়া ফেলে চলে যান তারা। আঁচুর ডিপো আসে দেখতেছি এখানে কেউ মুড়াচ্ছেও না, এখন আমিও এখানে রেখে চলে যেতে হচ্ছে। চামড়া আমরা 2 ট্রাক করে ফালাইছি, তো বিভিন্ন জায়গায় মানে আমাদের 15-20টা গাড়ি আছে। সরকারে যে দাম নির্ধারিত করে দিছে ওই দাম তো এখানে পাই নাই, কেউ জিজ্ঞাসা করে না চামড়াগুলি কত দিবে না দিবে। যারা কিনছে তারা কি লাভবান হতে পারে না, লস, যা কিনছে পুরাটাই লস হয়েছে। ফেলে যাওয়া চামড়ার সংখ্যা এতটাই বেশি যে সকাল থেকে বাড়তি জনবল, যানবাহন আর যন্ত্রপাতি নিয়োগ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কর্মকর্তারা বলছেন, নগরীর বাইরে থেকে চামড়া শহরে ঢুকে পড়ায় রাতে দাম পড়ে যায়। এই চামড়াগুলা সঠিক দাম না পাওয়াতে ব্যবসায়ীরা ওগুলো ফেলে চলে গেছে। ওগুলোই আমাদের জন্য এখন মানে এলাকায় বজ্রে পরিণত হয়েছে আসলে। তো এটা ফেলে যখন গেছে নষ্টও হয়ে গেছে, তো সেটা আসলে আমরা ওইটা শহরটা পরিষ্কার করতেছি। কেন এত হাজার হাজার চামড়ার ভাগাড়ে স্থান হলো চট্টগ্রামে? আড়তদাররা জানান, চট্টগ্রামে এবছর শ্রমিক সংকট চামড়া নষ্ট হওয়ার বড় কারণ। তাছাড়া চট্টগ্রামের ট্যানারি মাত্র একটি, যেখানে সংগৃহীত 4-5 লাখ চামড়া প্রক্রিয়াজাত করা সম্ভব নয়। এসব চামড়া ঢাকায় পাঠালেও লাখ লাখ টাকা বাকি থেকে যায়। লোকসানের কারণে গত 1 দশকে শতাধিক আড়তদার থেকে কমতে কমতে এখন ঠেকেছে 20-25 জনে। তাই এত চামড়া মজুত করার সামর্থ্য নেই তাদের। এখন পরবর্তী লেবার হাত ইয়া হয়ে গেছে, করতে করতে চোখ মুখ লাল হয়ে গেছে। এদের আর ফিরলেও কি হবে, না ফিরলেও কি হবে, আর কাজ করতেছে না, আর ফেলে চলে গেছে। আজকে প্রথম 400 টাকা 500 টাকা কিনছি, এখন আর কিনতেছি না, আমার লবণ নাই, লোক নাই জন্য। কতগুলি চামড়া আমরা কিনতেছি যে 300 টাকা, ওইখানে আমাদের এগুলো বাদ জায়গাতে আমি বিক্রি করতে পারবো। তারপর আমরা সবাই মিলিয়ে অন্ততপক্ষে চামড়াটা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য, চামড়া যেন নষ্ট না হয়, সবাই আমরা লাভ হোক লোকসান হোক এটা পরে দেখবো, কিন্তু চামড়াগুলো আমরা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য চেষ্টা করতেছি।
বলা যায় দশকের পর দশক অবহেলায় চট্টগ্রামে চামড়া শিল্প এখন মৃতপ্রায় অবস্থায়। তারই প্রতিফলন হয়েছে এবারের ঈদুল আজহায়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহে সরগরম লালবাগের পোস্তা। এবার সরকারিভাবে দাম ৫ টাকা বেশি নির্ধারিত হলেও তার প্রতিফলন ঘটেনি আড়তগুলোতে। কোরবানির দ্বিতীয় দিনে চামড়ার দর ছিল নিম্নমুখী, এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ী, মসজিদ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ। আড়তদাররা বলছেন আনুষঙ্গিক সব খরচ বাড়ায় ৬৫ টাকা দরে প্রতি বর্গফুট চামড়া কেনা যাচ্ছে না। জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লালবাগের পোস্তায় ঈদুল আজহার দ্বিতীয় দিনেও সকাল থেকে ট্রাক, ভ্যান, রিকশায় করে মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষ চামড়া নিয়ে আসছেন। ড্যামরা থেকে মৌসুমি ব্যবসায়ী ফরিয়া হাজি সালাউদ্দিন ৩ শতাধিক চামড়া নিয়ে এসেছেন, যার দর ঠিক না করতে পেরে দিশেহারা তিনি। কান্নাজড়িত কণ্ঠে জানালেন চামড়া আড়তে নামাতে শ্রমিকই পাচ্ছেন না, চামড়াও পচে যাচ্ছে তার। আমার মুখ দিয়ে কথা বেরোতেছে না, কথা বুঝতে পারছেন, মানে আমি যে কথা বললাম আমার ভিতরে কথা আসতেছে না, যে আমার গাড়ি দাঁড়া রয়েছে। মনে করেন দাম তো খুব হাই রেটেই কিনছি, সরকার যেভাবে বলছে ওইভাবে কিনছি। লেবার কস্টিং, এইটা কস্টিং, এই একটা মাল জিলাইতে লাগবে 50 টাকা যেতেছি। সকাল থেকে আমি খুঁজতেছি, লেবার পাই না, মালটা নামাও ভাই। গেল ২৬ মে চামড়ার দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ৫০ টাকা বেঁধে দেয় সরকার, কিন্তু পোস্তায় তো ভিন্ন চিত্র। ৮০০ টাকা করে কিনেই পড়ছে, ঢাকায় না আমাদের মালের কোনো মূল্যই নেই, আমাদের মাল পচাইলাই তো হয়েছে। আগে যেখানে বিক্রি করছে ওখান থেকে দাম আরো কম পরিমাণে অবস্থা দেখা যেতেছে। একটা ৭ লাখ টাকার গরুর চামড়া ৮০০ টাকা মূল্যতেছে এখানে। সরকারিভাবে কাঁচা চামড়ার দাম আগের বছরের তুলনায় বাড়লেও মৌসুমি ব্যবসায়ীরা বলছেন প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। লবণযুক্ত চামড়ার কথা বলছে, আমরা লবণযুক্ত চামড়া গোছাইছি, এখন কম ওনারা এসে নিক, ওনারা তো নেবে না। মালটি মনে অনেক লেট করে এখানে আসছে, পরের দিন রাত্রে আসছে, আস্তে আস্তে বিক্রি করতে পারি নাই, সেই জন্য মালটি সব নষ্ট হয়ে গেছে। আড়তদারদের দাবি লবণের দর, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সরকারের নির্ধারিত দরের চেয়ে কিছুটা কমে কাঁচা চামড়া কিনছেন তারা। একটা ট্যানে যারা কাঁচা মালটা বেশি টানতো না, টানার কারণে ওগুলো হাইমাদপুর এবং পোস্তায় এগুলো খালি দৌড়াদৌড়ি করছে, যার শেষ পর্যন্ত চামড়াগুলো পচে গেছে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন হাইটস অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে গতবারের তুলনায় এবার ১৫ থেকে ২০% কম সংগ্রহের লক্ষ্যমাত্রা তাদের। গতকাল থেকে আজকে হয়তো একটু দাম বেশি হওয়ার সম্ভাবনা আছে, বেশি হয়। তো এখন আমরা মনে করতেছি যে পুরো আমাদের ৩০-৩৫টা গোদামে হয়েছে, এটা আমার ধারণা যে ৬০-৭০ হাজার হওয়ার সম্ভাবনা আছে আজকে, অ্যাপ্রক্স মোরলেস। এবারও ছাগলের চামড়া অবিকৃত রয়েছে। বছরে রপ্তানি হওয়া চামড়ার ৫০ থেকে ৬০% যোগান আসে এই ঈদুল আজহায়। সে হিসেব মাথায় রেখে এবছর ৮০ থেকে ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ট্যানারি মালিকরা। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। এদিকে চামড়া সংগ্রহের সার্বিক লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। প্রথম দিন ৫ লাখ পিস কাঁচা চামড়া ঢুকেছে সাভারে। তারা বলছে কোরবানি কম হওয়াতে এবার গত বছরের তুলনায় ১৫ থেকে ২০% কম সংগ্রহ হবে। আরও জানাবেন সিউল আহমেদ। কোরবানি ঈদের দ্বিতীয় দিন কর্মব্যস্ত সময় পার করছেন সাভার বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারির কর্মরত শ্রমিকরা। ঈদের দিন দুপুরের পর থেকেই সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া ঢুকতে শুরু করলেও কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে সন্তুষ্ট নন ট্যানারি কর্তৃপক্ষ। তাদের দাবি এবছর কাঁচা চামড়া সংগ্রহের সংখ্যা কম, তবে রাজধানীর বাহিরের চামড়া প্রবেশ শুরু করলে লক্ষ্যমাত্রার কাছাকাছি যাবার প্রত্যাশা তাদের। কালকে রাত্রে 700 টাকার দাম দেওয়া হয়েছে, কিন্তু উনি মালটা নিয়ে চলে গেছে। আজকে সকালবেলা ওটা 400 টাকা আরেক জায়গায় বিক্রি ভালো হয়েছে। আমরা আসলে কাঁচা চামড়া গত বছর যে পরিমাণ পেয়েছিলাম, তো এই বছর আসলে আমার মনে হচ্ছে 15 থেকে 20% কমে গেছে আর কি, আমরা কম পাচ্ছি আর কি। তবে এবছর লবণের দাম কম হওয়াতে কাঁচা চামড়া সংরক্ষণে লবণের সংকট নেই। তবে গরম নিয়ে চিন্তিত তারা। সময় মতো চামড়া সংরক্ষণ করা না গেলে এবারও চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চামড়া নষ্ট হবার সম্ভাবনা নাই, তবে চামড়া কালেকশন খুব কম হয়েছে। আগে একটু বেশি ছিল, এখন একটু কম। সরকার তো বলছে বলে ডিস্ট্রিক্ট কোনো মাল আসবে না,
এর জন্য কম। লবণ দেওয়ার পরে ধরেন 3-4 দিন পরে এটা ভাঙেই কেউ লবণ মাল কিনবে, কিনিয়া ব্লু করবে। এবছর প্রথম দিনের লক্ষ্যমাত্রা 5 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করার লক্ষ্যমাত্রা পূরণ হলেও সার্বিক লক্ষ্যমাত্রা পূরণ না হবার শঙ্কা ট্যানার্স অ্যাসোসিয়েশনের। তারা বলছে কোরবানি কম হওয়াতে এবার গত বছরের তুলনায় 15 থেকে 20% কম সংগ্রহ হবে। সময় ক্ষেপণের কারণে কিছু কিছু চামড়া তার গুণগত মান নষ্ট হয়েছে এবং সেটার কারণে আপনার যে ওই চামড়াগুলির দামে কিন্তু আপনারা দেখেছেন যে অনেক কম দামে এগুলিকে বিক্রি করতে হয়েছে। আপনারা জানেন যে আমরা বারংবার বলেছি 6 থেকে 8 ঘন্টার মধ্যে এগুলি প্রিজার্ভ করতে হবে এবং ঢাকা শহরে আনার চেষ্টা না করার জন্য। স্ব স্থানে যদি চামড়াগুলি প্রিজার্ভ করা হতো তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। এদিকে ঢাকার বাহিরের কাঁচা চামড়া সঠিক নিয়মে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ এবার যে লক্ষ্যমাত্রা দিয়েছে তা হচ্ছে 90 লাখ থেকে 95 লাখ পিস কাঁচা চামড়া। তবে গত 2 বছরেও এই লক্ষ্যমাত্রা ছিল প্রায় 90 লাখ থেকে 1 কোটি পিস কাঁচা চামড়া। তবে তারা বলছে কোরবানি কম হওয়াতে এই বছরও তারা তাদের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ করতে পারবে না, আর এর প্রভাব পড়তে পারে বছর শেষে চামড়া রপ্তানিতে। সিউল আহমেদ, এখন, সাভার। দর্শক, এই মুহূর্তে চামড়া নিয়ে বিস্তারিত জানাতে লালবাগের পোস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি রাহাতের কাছে। রাহাত, চামড়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত দাম এবং মাঠের দামে ঠিক কতটা পার্থক্য দেখছেন, এবং একই সঙ্গে জানাবেন যে যারা বেচতে এসেছেন আর যারা কিনছেন দুই পক্ষই কি বলছেন? তন্ময়, সরকার কর্তৃক কিন্তু আমরা দেখি প্রতিবারই চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয় লবণ মাখানো যে চামড়াটি রয়েছে সেই চামড়া। এবার যেমন সরকারের পক্ষ থেকে গরুর চামড়া তারা নির্ধারণ করে দিয়েছে 1350 টাকা প্রতিটি চামড়া, অর্থাৎ যারা কাঁচা চামড়া সংগ্রহ করেন, আমরা দেখি প্রতি বছরই যে মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছেন তারা কাঁচা চামড়া সংগ্রহ করে নিয়ে আসেন, তারা এনে মূলত এই পোস্তা বা অন্যান্য যে জায়গাগুলো যেখানে সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে সেখানে তারা বিক্রি করেন। সেই জায়গাটিতে আমরা গতকালও ছিলাম, অর্থাৎ কুরবানির দিন, এবং আজকেও আমরা রয়েছি। আজকে এবং গতকালের হিসাব যদি বলি, আমরা দেখছি যে গরুর চামড়া পোস্তায় 400 থেকে 900 টাকায় কিন্তু কেনা হয়েছে আকার ভেদে। অর্থাৎ এর পরে যে প্রক্রিয়াগুলো রয়েছে, এর পরে এখানে চামড়াগুলো আনার পরে আড়তে এনে এখানে প্রতিটি চামড়াতে লবণ মাখানো হয় এবং বেশ কয়েকজন শ্রমিক মিলে কিন্তু সেই লবণটি মাখায়। তারপরে এখানে সংরক্ষণের বিষয়টি রয়েছে। অর্থাৎ এই দুইটি বিষয়ে হিসাব করেই কিন্তু সরকার নির্ধারিত দাম এবং প্রকৃত দামের একটি ফারাক দেখা যায়। অর্থাৎ মৌসুমি ব্যবসায়ী যারা এখানে চামড়া নিয়ে আসেন তারা একদম কাঁচা চামড়াটি নিয়ে আসেন, অর্থাৎ সংরক্ষণের কোনো ব্যবস্থা তারা করেন না। সংরক্ষণের ব্যবস্থা মূলত এই আড়তদাররা করেন। সেক্ষেত্রে আড়তদাররা বলছেন যে কখনোই যারা ট্যানারির যারা মালিক রয়েছেন, ট্যানারির যখন চামড়াগুলো কেনে তখন তারা সরকার নির্ধারিত দামটি দিতে চায় না। সেজন্য কিন্তু শুরু থেকেই আমরা দেখি যে একটু কমিয়েই তারা প্রাথমিকভাবে চামড়াগুলো সংগ্রহ করে, যেটি নিয়ে মূলত যারা ফরিয়া ব্যবসায়ী রয়েছে বা এতিমখানা মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছে তারা আপত্তির কথাটি জানায়। সরকার কর্তৃক যখন বলা হয়েছে যে এবার প্রতি বর্গফুট চামড়ায় ঢাকায় 5 টাকা বেড়েছে এবং একটি গরুর আস্ত চামড়া সেটি কিন্তু গত বছরের তুলনায় 200 টাকা বেড়েছে, সেক্ষেত্রে যারা ফরিয়া ব্যবসায়ী রয়েছে এবং মাদ্রাসা এতিমখানা কর্তৃপক্ষ তারা স্বাভাবিকভাবেই ধারণা করেছিলেন গত বছরের চেয়ে এবার চামড়ার দামটি বেশি পাবেন। কিন্তু এখানে যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে চামড়া সংরক্ষণে লবণের যে কৃত্রিম সংকট সেটি এবারও তৈরি হয়েছে, যার কারণে কিন্তু তারা লবণের বেশি দামের একটি দাবি করছেন এবং একই সঙ্গে শ্রমিক খরচও বেড়েছে বলে এখানের আড়তদাররা আমাদেরকে দাবি করছেন, যার কারণে কিন্তু চামড়ার যে প্রকৃত যে মূল্য রয়েছে সেই প্রকৃত মূল্য পাচ্ছে না বলে এই মৌসুমি যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই, পোস্তায় প্রতিটি আড়তেই চামড়ার একটি লক্ষ্যমাত্রা ঠিক করে যে তারা কুরবানির মৌসুমে কতগুলো চামড়া নেবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ঈদের দ্বিতীয় দিন আমি এই মুহূর্তে যে আড়তটিতে রয়েছি তারা ইতিমধ্যে তাদের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হয়ে গেছে। তারা কিছুক্ষণের মধ্যেই এই চামড়াগুলো সংরক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের যে এই আড়ত সেটি বন্ধ করে দিবে। তারপর কিন্তু ট্যানারি মালিকরা যেদিন এই চামড়াগুলো কিনবে সেদিন মূলত এখান থেকে চামড়াগুলো সাভারের ট্যানারি শিল্পে চলে যাবে। এই ছিল রাজধানীর লালবাগের পোস্তা থেকে আমার কাছে সবশেষ। তন্ময়, কাঁচা চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের বিস্তারিত জানাতে লালবাগের পোস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রকিবুল রাহাত। দেশের সীমান্ত এলাকা দিয়ে কোনোভাবেই যেন কোরবানের পশুর চামড়া ভারতে পাচার না হয় সে বিষয়ে সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দুপুরে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কমান্ডার সাইফুল ইসলাম।
তিনি বলেন, দেশের চামড়া শিল্প রক্ষায় সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে তৎপর রয়েছে বিজিবি। ছুটি বাতিল করে গতকাল বিকেল থেকে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। এরই অংশ হিসেবে ভোলাগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান নেয় সীমান্তরক্ষী বাহিনী। চামড়া পাচার ও ভারত থেকে পুশিন ঠেকাতে বিজিবি কাজ করছে বলেও জানায়। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায়ও কাজ করছেন তারা। এবার জানাবো পরিচ্ছন্নতার খবর। শনিবার রাত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এটি শুধু পরিসংখ্যান নয়, এটি প্রতিশ্রুতির জয়। পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা। এর আগে শনিবার রাতে ফেসবুকে আরেক পোস্টে তিনি জানান, সমন্বিত উদ্যোগে 12 ঘন্টারও কম সময়ের মধ্যে রাজধানী ঢাকার বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাজধানীতে কোরবানির দ্বিতীয় দিনেও পশুর বর্জ্য অপসারণ চলছে। 2 সিটি কর্পোরেশন দ্রুত বর্জ্য অপসারণের দাবি করলেও বিভিন্ন স্থানে আবর্জনা রয়ে গেছে। এতে তীব্র দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। অনেক এলাকায় নিজ উদ্যোগে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্নতার কাজ করছেন স্থানীয়রা। উত্তর সিটিতে বর্জ্য সরানোয় কিছুটা গতি থাকলেও দক্ষিণে কাজ চলছে ধীর গতিতে। মুজাহিদ শুভর প্রতিবেদন। কথা ছিল ঈদের দিন 12 ঘন্টার মধ্যেই অপসারণ করা হবে রাজধানীর 2 সিটির বর্জ্য। তবে রোববার সকালে সরেজমিনে দেখা যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনেকটা সফল হলেও ধীরগতি ছিল ঢাকা দক্ষিণে। দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের অনেক রাস্তায় ঘুরে দেখা যায় ঈদের দিনের বর্জ্য পড়ে আছে রোববার প্রায় দুপুর 12টা পর্যন্ত। প্রথম দিনেই শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হলেও পরদিন দুপুর নাগাদ তা সম্পূর্ণরূপে অপসারণ শেষ, যদিও একই সঙ্গে জমতে থাকে দ্বিতীয় দিনের বর্জ্য। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় গলির মধ্যে ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও কোথাও আবার স্তূপ করে রাখা হয়েছে বর্জ্য। ফলে নিজ উদ্যোগে কেউ কেউ সেগুলো পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছিটানোর কথা জানালেন। মোটামুটি খারাপ দেখি না, এবারও উদ্যোগটা খুব ভালো, পরিষ্কার রাস্তাঘাট এবার আরো হওয়া উচিত। যেভাবে বলা হয়েছে সরকার সেভাবে আমরা সেই পদক্ষেপ দেখিনি, কারণ হাট এই রোডে হাট বসছে, হাটের বর্জ্য চাঁদ রাত্রে দিন পরিষ্কার করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, হয়েছে ঈদের দিন। ঢাকা উত্তরে মোহাম্মদপুর এলাকার একটি সড়কের চিত্র। বর্জ্য জমা হবার কাছাকাছি সময়ে সিটি কর্পোরেশনের ট্রাক এসে বর্জ্য তুলে নিয়ে যেতে দেখা যায়। বরাবরের মতো এবারও বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটির তৎপরতা বেশি দেখা যায়। তারা সকাল থেকে কাল রাত থেকে মনে করেন ময়লা বর্জন এগুলো পরিষ্কার করছে, কিন্তু তারা গ্লিসিন দেয়নি। এদিকে সকাল থেকে কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কর্মীদের তেমন দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে এসব বর্জ্য অপসারণ শুরু হয়। তারা বলছেন, বর্জ্য অপসারণের পর সেখানে ব্লিচিং পাউডার সহ অন্যান্য জীবাণুনাশক দিতে খানিকটা সময় লাগে। হ্যাঁ, ব্লিচিং পাউডার দিচ্ছি, এখানে আমরা ডিজল দিচ্ছি, সাবলন দিচ্ছি, দিয়ে ওরা ক্লিয়ার করে দিচ্ছি। কোথাও বর্জ্য নাই, আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা গলিতে ঘুরতেছি, গলি যেখানে টুকটাক আবিজাবি ছোট ছোট ময়লাগুলো আমরা কালেক্ট করতেছি। রোববার সন্ধ্যার আগে পর্যন্ত 2 সিটির সিংহভাগ এলাকাতেই বর্জ্যের দেখা মিলেছে খুবই কম। তবে শহরকে দুর্গন্ধ ও জীবাণুমুক্ত করতে আরও তৎপরতা প্রয়োজন বলে মনে করছে স্থানীয়রা। সোমবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বর্জ্য অপসারণের তথ্য তুলে ধরার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মুজাহিদ শুভ, এখন ঢাকা। লন্ডন সফরের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এই অনুরোধ জানান যুক্তরাজ্যের সাবেক এই সিটি মিনিস্টার। আগামী সপ্তাহে লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সাম্প্রতিক ঘটনায় ভুল বোঝাবুঝি দূর করতে চান টিউলিপ। চিঠিতে ব্রিটিশ এমপি টিউলিপ অভিযোগ করেন,
দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে অভিযুক্ত করেছে। দুদকের দাবি, তার খালা শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে অবৈধভাবে ৭,২০০ বর্গফুটের একটি প্লট দখল করেছেন টিউলিপ। সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি তারা পাননি। যে সরকার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ দেয় না, সে সরকার বিশেষ শক্তির প্রতি পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় কি না তা নিয়ে সংশয় রয়েছে। দুপুরে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, যেখানে আমাদের ঐক্যমতের বিষয়টা একবারে শেষ পর্যায়ে, আরও প্রায় 6 মাস আছে ডিসেম্বর, এখন শেষ পর্যায়ে, যেখানে বিচার কাণ্ড শুরু হয়ে গেছে, চলছে, বিচার তো নিজের গতিতে চলবে, কোনো সরকার তো বিচার চালাবে না। তো সুতরাং এর সব কিছু সিদ্ধান্ত যখন পরিষ্কার এসব ব্যাপারে, তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া, যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব, আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এদিকে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই, তাই ডিসেম্বরে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। নির্বাচনেরও একটা বছর আছে, এ ধরুন অক্টোবর, নভেম্বর থেকে বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত একটা নির্বাচনের মাস, আন্দোলনের সময় হয়, নির্বাচনের সময় হয়। তাহলে এত কিছু জানার পরেও আমাদের যেটা মনে হচ্ছে, মাত্র 2-1টি দল এটাকে সমর্থন করছে। আপনি কি তাদের স্বার্থে অথবা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা? আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে উল্লেখ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে জামায়াতের আমির জানান, দল যে আসন থেকে নির্বাচনের জন্য মনোনীত করবে সেখান থেকে নির্বাচন করবেন তিনি। আমি নির্বাচন করব সারা বাংলাদেশে ইনশাআল্লাহ 300 আসনে। আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব, পিছে পিছে ঘুরবো, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলবেন। তারা ইসলামী জনতা হবেন, তারা দেশপ্রেমিক জনতা হবেন, তাদের সকলকে নিয়েই আমরা করব। অতএব আমার আসন 300 আসন। তবে নির্দিষ্ট কোনো আসনে দল যদি আমাকে নির্দেশ দেয়, এই নির্দেশ এবং সিদ্ধান্তের মালিক আমি নই, আমার দল। ঈদুল আজহার ছুটি শেষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি কোভিড সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। ঈদের ছুটিতে পরিবার নিয়ে সিনেমা হলে আসছেন অনেকে। এই মুহূর্তে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে রয়েছেন আমাদের সহকর্মী দোলন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। দোলন, পবিত্র ঈদুল আজহায় বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, আপনি তো বিকেল থেকে সিনেপ্লেক্সে আছেন, কোন সিনেমার টিকিট এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, হাউসফুল শো যাচ্ছে জানাবেন, এবং দর্শকরা সিনেমা দেখে কি বলছেন? এইবার ঈদকে ঘিরে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, তবে সবচেয়ে বেশি আগ্রহ কিংবা দর্শকদের আমরা দেখেছি যে সাকিব খানের অভিনীত যে সিনেমা তাণ্ডব ঘিরে। যদি জানাই, এরই মধ্যে কিন্তু আজকের যে এর আগে কিন্তু সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে। অন্যান্য সিনেমার ক্ষেত্রেও আমরা দেখেছি যে টিকিট
যে পাচ্ছেন না তেমন অভিযোগ আমরা পেয়েছি। একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এবারই তাণ্ডব দিয়ে 12 বছর পর একসঙ্গে কাজ করলেন জয়া আহসান ও সাকিব খান। আরও যদি জানায় যে ঈদে অভিনেত্রীদের মধ্যে জয়া আহসানকে দেখা যাবে এবছর 2টি সিনেমায়, তাণ্ডব এবং উৎসবে। এছাড়াও টগর দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে বা হয়েছে নির্মাতা আলোক হাসানের। এছাড়াও যদি জানাই প্রথমবার বাণিজ্যিক সিনেমায় নায়িকা হয়েছেন ছোট পর্দার আলোচিত 2 অভিনেত্রী সাবিলা নূর, তাণ্ডবের যিনি অভিনয় করেছেন, এছাড়া তাসনিয়া ফারিন যিনি ইনসাফে অভিনয় করেছেন। সব মিলিয়ে আমরা দেখেছি যে ঈদকে ঘিরে এমন আয়োজনে অনেকটাই বলা চলে যেন প্রাণ ফিরে পেয়েছে। বিশেষ করে যে দর্শনার্থী যারা রয়েছেন তাদের ভিড় আমরা দেখেছি। তারাও যেমনটা বলছেন যে তাণ্ডব বেশ তারা ভালো বলছেন। এছাড়াও যে ইনসাফ যেটিকে বলা হচ্ছে যে 20টি সিনেমা হলে এবার একযোগে দেখা যাচ্ছে, এছাড়াও কিন্তু এশা মার্ডার যেটি 9টি সিনেমা হল সহ টগর 10 থেকে 11টি সিনেমা হলে দেখা যাচ্ছে। এছাড়া আমরা যেমনটা বলছিলাম যে 6টি সিনেমা মধ্যে ঈদকে ঘিরে নীলচক্র যেটি 9টি হলে দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি যে সিনেমাটি বেশি প্রেক্ষাগৃহে কিংবা সিনেমা হলে দেখা যাচ্ছে সেটি হচ্ছে তাণ্ডব, 132টি সিনেমা হলে দেখা যাচ্ছে। আর যাকে ঘিরেই মূলত বেশি আমরা উৎসুক দেখেছি। দর্শনার্থীদের মধ্যে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তাণ্ডবে সাকিব খানকে নতুনভাবে নতুন আঙ্গিকে দেখা যাচ্ছে, অর্থাৎ এর আগেও তিনি যে সিনেমাগুলোতে অভিনয় করেছেন সেখানেও তাকে নতুন আঙ্গিকে যেমনটা দেখা গেছে, সেখানে এইবারও কিছুটা ব্যতিক্রম রয়েছে। সব মিলিয়ে তিনি দর্শকদের মাঝে নতুন রূপে ফিরে আসছেন, যেটিকে দর্শনার্থীরা স্বাগত জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন যে শোটি চলছে সেটি হয়তো 9টা নাগাদ শেষ হবে। এখানে আমরা যেমনটা জানতে পেরেছি যে প্রত্যেকটি তার প্রেক্ষাগৃহগুলো পরিপূর্ণ রয়েছে। একই সঙ্গে আগামীকালের কথা যদি বলি, আগামীকাল এবং এর পরের দিন, এই 2 দিনেও কিন্তু যে 6টি সিনেমাকে ঘিরে 2-1টি সিনেমা বা 2-1টি হলরুমের কিছু সংখ্যক টিকিট থাকলেও বাকিগুলো এর মধ্যে বিক্রি হয়ে গেছে। আমরা দর্শনার্থীদের বা যারা এসেছেন পরিবার নিয়ে এসেছেন এমন অনেককে আমরা পেয়েছি, তারা বলছেন যে সবগুলো সিনেমা নিয়ে তাদের রিভিউ অনেকটাই ভালো। তবে জানিয়ে রাখি এই যে 6টি সিনেমার মধ্যে ইনসাফ যেটিকে বলা হচ্ছে এ গ্রেডের সিনেমা, যেটি বয়স্কদের জন্য শুধুমাত্র বলা হচ্ছে, বাকি সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছি যে দর্শনার্থীদের ভিড়। সব মিলিয়ে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটিতে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। এবারে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমার হালচাল জানাচ্ছিলেন সহকর্মী দেলওয়ার দোলন। ঈদের দ্বিতীয় দিনে দেশের দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। পরিবার ও বন্ধু স্বজন নিয়ে আনন্দ উদযাপনে মেতেছেন নানা বয়সী মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। চমৎকার আবহাওয়ায় রঙিন হয়ে ওঠে ঈদের দ্বিতীয় দিনের বিকেল। প্রকৃতির মনোরম দৃশ্যে বর্ণিল হয়ে ওঠে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। হাজারো দর্শনার্থীর ভিড়ে হয়ে ওঠে মুখরিত। স্বচ্ছ জলধারা ও পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণ পিপাসু নানা বয়সী মানুষ। পরিবার ও বন্ধু স্বজনদের নিয়ে ঘুরে দেখেন প্রকৃতির মনোরম সৌন্দর্য। সাদা পাথর, পাহাড়, ঝর্ণা সবকিছু মিলেই সৌন্দর্য। খুব ভালো লাগছে। আমি এবার নিয়ে 4বার আসলাম। আমার ওয়াইফে আসি নাই, আমার ওয়াইফে ঘুরে নিয়ে এসেছি। অন্তত একবারের জন্য হলো এই অপার্থিব সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারেন। পাহাড়ের পাদদেশে এরকম একটা ঝিরি নদী, বর্ষার দিন মোটামুটি পানি ভালোই আছে এবং স্রোতও খুব ভালো আছে। পর্যটকদের নিরাপত্তায় তৎপরতা বাড়িয়েছে স্থানীয় প্রশাসন, কাজ করছে বিজিবি সদস্যরাও। ঈদের লম্বা ছুটিতে সৈকতের শহর কক্সবাজারে বেড়েছে পর্যটকের সংখ্যা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণপ্রিয় মানুষ। সৈকতের মনোরম পরিবেশ ও ঢেউয়ের কলতানে মুগ্ধ সবাই। দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এছাড়া রাজশাহী, বগুড়া, কিশোরগঞ্জ সহ সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। নানা আনন্দ আয়োজন উপভোগে মেতে ওঠেন সবাই। প্রত্যয় দাস, এখন। ভারতে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 6 জনের। এ নিয়ে দেশটিতে নিহতের সংখ্যা বাড়ল 65 জন। 6000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে কোভিড-19-এ।
জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতি মুহূর্তে হাসপাতালে আসছেন রোগী। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 22 মে থেকে শুরু হয়েছে কোভিডের নতুন ঢেউ। এ সময় আক্রান্তের সংখ্যা বেড়েছে 5,500 আর প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও কোভিড টিকার সবকটি ডোজ নেওয়া ব্যক্তিরা ভাইরাসটি থেকে সুরক্ষিত বলে দাবি বিশেষজ্ঞদের। ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা দিয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনায় থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 70 জন। বিশেষজ্ঞরা বলছেন এগুলো অমিক্রনের মিউটেটেড সাবভ্যারিয়েন্ট, যা কোভিডের অন্যান্য সাবভ্যারিয়েন্টের চেয়ে। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির জন্য আগামীকাল থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কয়েকদিন অনুশীলন শেষে আগামী 13 জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কা সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। এরই মধ্যে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 15 সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। অনুশীলন ক্যাম্পের প্রথম দিন থেকেই ক্রিকেটারদের প্রস্তুতিতে উপস্থিত থাকবে জাতীয় দলের পুরো কোচিং স্টাফ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সাথে সবশেষ 2 সিরিজে ড্র করার পর 17 জুন গলফ টেস্টের মধ্য দিয়ে আবারও সাদা পোশাকে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে আরব আমিরাত ও পাকিস্তানে টি-20 সিরিজ হেরে বাজে সময় পার করছে শান্ত লিটনরা। তাই সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতিকে দেশের ক্রিকেটের সুদিন ফেরানোর প্রস্তুতি বলা যায়। এরই মধ্য দিয়ে চলে এলাম শান্তবাজারের একেবারে শেষ প্রান্তে। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দর না পাওয়ায় চট্টগ্রামের রাস্তায় চামড়া ফেলে ক্ষোভ ব্যবসায়ীদের। বস্তা সাভারে চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণের সংখ্যা। ঢাকা উত্তরে কোরবানির বর্জ্য সরানোয় গতি থাকলেও দক্ষিণে ধীর গতি। দেশের বিভিন্ন স্থানে আবর্জনা বৃষ্টিতে তীব্র দুর্গন্ধ। লন্ডনে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি, বলছে গার্ডিয়ান। চিঠি না পাওয়ার কথা জানালেন প্রেস সচিব। সরকারের নির্বাচনের সময়সীমা পক্ষপাত দুষ্ট অভিযোগ বিএনপির। ভোটে বিদেশি শক্তির হস্তক্ষেপ কাম্য নয় বলছে জামায়াত। ঈদের ছুটি কাটাতে সিলেট কক্সবাজারে পর্যটকের ঢল। রাজধানী সিনেপ্লেক্সে ঢাকাই ছবির হাউসফুল শো। এই ছিল শান্তবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।